যখন আজকে আমরা ইন্টারভিউ শুট করছি ঠিক তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দিল্লিতে এসআইআর এবং তার টার্গেট লিস্টে নির্বাচন কমিশন রয়েছে বা নির্বাচন কমিশনার রয়েছেন, সেখানে একাধিক কর্মসূচি তৃণমূল কংগ্রেসের রয়েছে এবং সেই সময় আমাদের স্টুডিওতে আমাদের স্পেশাল গেস্ট আমাদের সিএন পলিক্লাস্টে উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনার অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। এসআইআর বৃদ্ধ বা এসআইআর মুখর রাজ্যে ঠিক কেমন আছেন? না, ঠিক আছে, স্বাভাবিক। তার কারণ গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয় ভোটের মাধ্যমে। ভোট হয় ভোটার তালিকার উপর। তো যদি আপনি ভোটকে ভালোবাসেন, নির্বাচিত সরকারকে আপনি যদি নির্বাচিত করতে চান, তাহলে আপনাকে সবার আগে সিরিয়াস হতে হবে ভোটার তালিকা নিয়ে। এবং যে কোনো রাজনৈতিক দল যাদের গণতন্ত্রের উপর আস্থা আছে, সংবিধানের উপর আস্থা আছে, নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থা আছে, তাদের ভোটার তালিকা যাতে শুদ্ধ হয় তার উপরেও আস্থা থাকতে হবে। যখন কোনো রাজনৈতিক দলে ভোটার তালিকা অশুদ্ধ থাকুক, আমি মৃত ভোটারের ভোটে জিতবো, আমি স্থানান্তরিত ভোটারের ভোটে জিতবো, আমি অনুপস্থিত ভোটারের ভোটে জিতবো, আমি ভূতেদের ভোটে জিতবো, এই যদি মানসিকতা থাকে তাহলে জানতে হবে গোড়ায় গলদ আছে। এবং গোড়ায় গলদ থাকলে কেঁচো গন্ডুস করতে হবে। নির্বাচন কমিশন এই ভোটার তালিকাটা নিয়ে কেঁচো গন্ডুসই করছে। এবং তাতে শুদ্ধ ভোটার তালিকা মানে পরিশুদ্ধ ভোট। আর পরিশুদ্ধ ভোট মানে যে দলের যত বেশি অসহায় ভোটার তালিকা নিয়ে, যত বেশি উষ্মা, যত বেশি রাগ, যত বেশি আন্দোলন, সেই দল রাজনৈতিকভাবে পরাজিত হবে। বিজেপির এবারের নির্বাচনে 26-এর নির্বাচনে মূলত কি কি ইস্যু নিয়ে বিজেপি নির্বাচনের মধ্যে নামতে চাইছে? হিন্দু মুসলিম এই ইস্যুটাকে বাদ দিয়ে বলছে, আর কি ইস্যু আছে? দেখুন, এই যে এবারের যে ভোট, এবারের যে নির্বাচন, এই নির্বাচন সবার আগে আপনারা একটা স্পষ্ট কথা জেনে রাখুন যে এই নির্বাচন সম্পূর্ণভাবে তৃণমূল বনাম বিজেপির নির্বাচন। আমরা এক প্রধান চ্যালেঞ্জার এবং উইনার। এটা ভোট ঘোষণার ঠিক মানে ভোটের ফলাফল আসার ঠিক 95-96 দিন আগে আপনার এই পডকাস্টে একজন বিজেপির সাধারণ কার্যকর্তা হিসাবে আমার জেলায় জেলায় নিচে নিচে ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি। এবং এটা বলছি একজন বিজেপির সাধারণ কার্যকর্তা হিসেবে না, এটা বলছি মানুষের ফিলিং থেকে। যেখানে যাচ্ছি, যে পর্যায়ে যাচ্ছি, মানুষ ঘিরে ধরে দুটি কথা আমাদের বলছেন, দাদা ভোটটা ঠিক মতো দিতে পারবো তো, ভোটটা করাচ্ছেন তো ঠিক মতো, আর কাউন্টিংটা দেখে নিয়েন। আমার ধারণা সাংবাদিক হিসেবেও অফ দ্য স্ক্রিন আপনাকেও যদি জিজ্ঞাসা করতে হয়, আপনার সঙ্গে আমার আলাপচারিতা হয়, আপনি যদি পরিবর্তনকামী হন, রাজ্যের যদি ভালো চান, আপনি দুটি বিষয়ই আমাকে বলবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন যাই, আপনি নিজের সংগঠনের মানুষ, সংগঠন কেন্দ্রিক মানুষ, আবার আপনার দলের বেশ বড় নাম দিলীপ ঘোষ, তিনিও সংগঠক কেন্দ্রিক মানুষ। মাঝখানে এটা অনেকে বলেন যে তিনি একটু পলিটিক্যালি ইনঅ্যাক্টিভ ছিলেন বিজেপির মধ্যেই, সেটা বিজেপির পক্ষে কতটা ঠিক বা ভুল হয়েছে? দেখুন, বিজেপিতে, ভারতীয় জনতা পার্টিতে দল প্রতিটি কার্যকর্তার ভূমিকা ঠিক করে দেয়। আমি তো দিলীপ দাকে এই সেদিনও দেখলাম দুর্গাপুরে কর্মী সম্মেলনে নীতিনজির সভায় তিনি ছিলেন। আমি তো দেখলাম কোর কমিটির বৈঠকে দিলীপ ঘোষকে আমি তো দেখলাম। জানি না আপনারাও দেখেছেন কিনা, আপনাদের ক্যামেরাও দেখেছি কিনা। তার ফলেতে দল আমাদের প্রত্যেককে, এই তো আমি আগে সাধারণ সম্পাদক ছিলাম, আমি এখন দলের সহ সভাপতি, দল আমাকে যে কাজ দিয়েছে আমাকে সেই কাজ করতে হবে। ঠিক তেমনি ভারতীয় জনতা পার্টিতে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা দেখবেন একটা জিনিস বলে যে সভাপতি হোক বা কোনো পদাধিকারীর পদ হোক বা বাকি যা কিছুই হোক, এটা হচ্ছে বহমানতা, এর কন্টিনিউটি আছে। এবং এই কন্টিনিউটিতে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিটা ঠিক করে দেয় পার্টি। এবং এই রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কখন কাকে কোন ভূমিকায় রাখা হবে, পার্টি যা নির্দেশ দেবে সেটাকে শিরোধার্য করে তারা তখন থাকে। আমাকে যদি এখন পার্টি বলে যে পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে দারোয়ানের কাজ করো, আমি যদি অনুশাসনবদ্ধ কর্মচারী মানে কার্যকর্তা হয় আমি তাই করব। আমাকে যদি বলে গিয়ে ভাষণ দাও, আমি ভাষণ দেবো। আপনি বলছেন যে রেজিমেন্টের পার্টি একদমই কর্মী সংগঠন ভিত্তিক পার্টি। তার মধ্যেও একটা বিষয় আপনাকে বলবো যে এটা বাংলা, আপনিও নিশ্চয়ই শুনবেন, বাংলার বুকে কান পাতলে শোনা যায় যে প্রথম দিকে যখন মুকুল রায় এলেন তো সে সময় শুনতাম যে আদিনম্বের দ্বন্দ্ব বিজেপির মধ্যে, শিবিরের কথা শুনতাম যে এই শিবির সেই শিবির। তো এখনো কি শিবির আছে নাকি? দেখুন, বিজেপি একটা ভয়ঙ্কর দ্বন্দ্বের মধ্যে রয়েছে। সেই দ্বন্দ্বটা হচ্ছে কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের পাপটাকে বিদায় করতে পারবে।
এবং সেই সময়সীমা আমাদের খুব কমে আসছে। 100 দিন ছিল, এখন আজকে সকালবেলাতে হিসেব করে দেখলাম 95-96 দিন হয়ে গেছে। এক একটা দিন যাচ্ছে এই দ্বন্দ্বকে প্রতিদ্বন্দ্বিতা এবং এই প্রতিদ্বন্দ্বিতাকে প্রতিরোধ এবং প্রতিস্পর্ধায় নিয়ে গিয়ে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে হারানোর দ্বন্দ্বে বিজেপি রয়েছে। এবং সেই বাইনারিতে তৃণমূল কংগ্রেস ছাড়া আমাদের সামনে আর কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। অনন্য শিবির থেকে কিছু নেই। তৃণমূল কংগ্রেস ছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার আগামী 100 দিনে কোনো দ্বন্দ্ব নেই, কোনো শিবির নেই, কোনো মহাশিবির নেই। একটাই কাজ, এই মহা জঙ্গলরাজের পতন। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ, যে একটা আতঙ্কের আবহ বিজেপি রাজ্যে তৈরি করেছে, করে মানুষকে ভয় দেখাচ্ছে, ভীতি প্রদর্শন করছে, এবং এই আবহে তারা ভোটটা করাতে চাইছে। ফলে এসআইআর এর এই আবহে তার সুফল বিজেপি কতটা পেতে পারে? দেখুন, আমি খুব মানে বিজেপির সুফল বা কুফল পাওয়ার কোনো বিষয় এখানে নেই। আচ্ছা, আপনি দেখুন 2002 সালে শেষ এসআইআর হয়েছিল। হ্যাঁ একদম। তৃণমূল কংগ্রেসের একটা এমপি হয়েছিল কোন সালে? 2004 লোকসভা চারণ জিতেছিল একা। একদম। তো তাহলে সিপিএম এর তো ভরাডুবি হয়ে যাওয়ার কথা ছিল এসআইআর এর পরে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত আতঙ্কগ্রস্ত হয়, তখন তো সিপিএম সরকার। তাহলে এসআইআর এর ফলে যদি শাসক দল হেরে যায়, এই যদি আতঙ্ক থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় খারাপ ফলাফল 2004 সালের লোকসভা ভোটে হয়েছিল কেন? সি ওয়াজ অ্যালার্ন। তো তার ফলেতে এই ভয় বলে দিচ্ছে যে তাহলে নির্বাচন কমিশন সঠিক জায়গায় হাত দিয়েছে। সেটা হচ্ছে বুথ থেকে ভূত তাড়ানোর অভিযান। এই যে নানা কথা বলছে যে লোককে হয়রান করা হচ্ছে, লোককে এ করা হচ্ছে। আজকে আমার নিজের ভাইয়ের স্ত্রীর হিয়ারিং আছে, ঠিক আছে না? সে নাগরিক কর্তব্য হিসেবে সে যাচ্ছে। মানে আপনি দাদু হয়ে যাচ্ছেন মাঝখানে 30 বছর, মানে আপনি সন্তান জন্ম দিলেন, তার বাচ্চা হলো, সে 21 বছর বয়স হয়ে গেল, সে ভোটার লিস্টে নাম তুলে নিল। আর এই পুরো ডিফারেন্সটা, প্রক্রিয়াটা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কথা বলা হচ্ছে। তাহলে যদি ডাকা হয়, তারা কেন তারা হাজির হবে না? এই যে আনম্যাপড ভোটার ছিল 32 লক্ষ, আপনি কি জানেন যারা ম্যাপিং করতে পারে তাদের মধ্যে প্রায় 4 লাখ লোক হাজিরই হয়নি। 4 লাখ লোক হিয়ারিং এ যায়নি। তারা গেলেন কোথায়? 4 লাখ লোক নেই। তার মানে এরা ইনফরমেশন ফর্ম ফিল আপ করে দিয়েছিল যাদের উপরে 2002 এর সঙ্গে কোনো লিঙ্ক ছিল না। তারপর যখন শুনানিতে দেখা গেল এরকম 32 লাখের মধ্যে 4 লাখ লোক নেই, কিন্তু 28 লক্ষ লোক গেছে, তারা তাদের নথি দিয়েছে। তাহলে এই 4 লাখ লোক কি বাদ পড়তো অন্য কোনো প্রক্রিয়ায়? তা আপনি কি চান এই 4 লাখ লোক যারা ভুয়ো ভোটার, পরিষ্কার বোঝা যাচ্ছে যে 2002 থেকে 2025 মধ্যে এসে নাম তুলেছে, তাহলে তাদের রেখে দেওয়া হবে ভারতবর্ষে ভোটার তালিকাটা? কি ধর্মশালা নাকি যে আসবে ভোটার তালিকায় নাম তুলবে, আধার কার্ড বানাবে? এই যে আপনি যে এলাকায় বাস করছেন, আপনাদের যে স্টুডিও, আপনি জানেন কি যে এই এলাকাতে, এই পিনকোডে অ্যাকচুয়াল যা এখানকার জনসংখ্যা, তার থেকে আধার কার্ড পপুলেশন 10 গুণ বেশি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এরকম 22-23টি পিনকোড এলাকা আছে। তার মধ্যে এই এলাকা, আপনাদের বিরাটি মধ্যমগ্রামের এই এলাকা, এখানে অ্যাকচুয়াল যে পপুলেশন তার থেকে আধার কার্ড পপুলেশন বেশি। অর্থাৎ এই পিনকোডে যদি এখানে 100 জনের পপুলেশন হওয়ার কথা, এখানে 1000 জন এই পিনকোড এলাকায় আধার কার্ড ডিস্ট্রিবিউট হয়েছে। মানে পোস্টাল ইনফিল্ট্রেশন থেকে আসলো নাকি কি হবে? কোথা থেকে আসবে? আর তাছাড়া তার মানে এখানে একটা সেন্টার, এখানে দালালরা চলে যারা নকল আধার বানায়, নকল বলছি না, মানে এই প্রক্রিয়ার মধ্যে আধার বানিয়ে ফেলে। নাহলে হঠাৎ একটা জায়গাতে এরকম হবে, এগুলো ধরতে হবে না? ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, এরকম একটি বর্ডারিং স্টেট, এগুলো তো রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, ন্যাশনাল সিকিউরিটির জন্যই করা দরকার। এটা নিয়ে কার বিরোধ থাকতে পারে? সে যদি গণতান্ত্রিক কাঠামোয়, সংবিধান এবং দেশ হিসাবে ভারতের প্রতি তার আস্থা থাকে। একটা বিষয় বলি, এসআইআর এর এফেক্টের কথা আপনি বলছেন, কি হতে পারে সেটা জাস্টিফিকেশন আপনি দিচ্ছেন। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক সংখ্যালঘু নেতা, যেমন হুমায়ুন কবির, তিনি তার জনতা উন্নয়ন পার্টি করেছেন। এর আগে আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকীর আইএসএফ এসছে। ফলে আমরা যদি ধরে নিই যে এই দলগুলো, মুসলিম ভোট ব্যাংক তো রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং তৃণমূলের একটা স্ট্রং ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক রয়েছে। হুমায়ুন কবির এই পডকাস্টে এসে বলেছেন তিনি একটা বড় অঙ্কের আসন নেবেন। তাহলে মুসলিম ভোট ব্যাংক বা সংখ্যালঘু ভোট ব্যাংক যদি অনেকটাই নিয়ে যায় হুমায়ুন কবিরদের দল বা অন্যদের দল, তার একটা সুফল, এসআইআর এর সুফল, এটা কি বিজেপির মানে কপালে বা আসতে চলেছে, বিজেপি পেতে পারে? আপনার কি মনে হয়? দেখুন, একটা জিনিস স্পষ্ট আপনাকে বলি, যে যত দেখছেন নওশাদ সিদ্দিকী বলুন, হুমায়ুন কবির বলুন, সেলিম সাহেবের খেলা বলুন, সব তৃণমূলের চিত্রনাট্যে এরা খেলছে। এবং সেটা তো হুমায়ুন কবির স্বীকার করে নিলেন, বললেন না
যে আমি 70% ভাগীরথীর জলে যে আমরা 70%, 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, সেটা মমতা ব্যানার্জির নির্দেশে আমি বলেছিলাম। দুদিন আগেই তো বলেছেন কিনা, হুমায়ুন কবির নিজে বলেছেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে হুমায়ুন কবির যদি বলেন যে মমতা ব্যানার্জির নির্দেশে আমি 30% হিন্দুকে রেজিনগরে ভাগীরথীর জলে কেটে ফেলে দেবো বলেছিলাম, তাহলে সিএ এনআরসি আন্দোলনের সময় শক্তিপুর নিমতিতাতে যে 5টা ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেটা কার নির্দেশে করেছিলেন? বেলডাঙ্গায় কার্তিক পুজো যে একের পর এক কার্তিকের মণ্ডপ ভেঙে দেওয়া হলো, কার্তিক ঠাকুরগুলোতে আক্রমণ করা হলো, দাঙ্গা করা হলো, এই বেলডাঙ্গাতে কার নির্দেশে করেছিলেন? শামশেরগঞ্জ ধুলিয়ানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন মারা হলো, খুন করা হলো, হিন্দুদের বাড়ি একের পর এক লুট করা হলো, তখন কার নির্দেশে করেছিলেন? একটি ক্ষেত্রে আপনি যখন স্বীকার করে নিচ্ছেন, তাহলে বাকি যা যা কাজ আপনি এবং আপনার দলবল যারা করেছে তারা কার নির্দেশে করেছে? এবং সর্বোপরি এই যে বাবরি মসজিদ তৈরি করা, এই বাবরি মসজিদও তো আমাদের ধারণা কারোর নির্দেশেই করছেন। তা না হলে আপনি দেখেছেন কি বাবরি মসজিদের যেদিন ওই তথাকথিত শিলান্যাস নাকি যেদিন হলো, আমি জানি না মসজিদের শিলান্যাস এভাবে ইসলাম বিরোধী না ইসলামের পক্ষে আছে, আমি আমার ধারণা খুব কম আছে, সেদিন এত পুলিশ দেওয়া হয়েছিল কেন? 2500-3000 পুলিশ প্রোটেকশন দিয়ে সেই শিলান্যাস হয়েছিল। তো বোঝাই যাচ্ছে তো, আমরা একটা সভা করতে চাইলে, রাজ্যের বিরোধী দলনেতা একটা সভা সমিতি করতে চাইলে আদালতে ছুটতে হয়, পারমিশন পাওয়া যায় না। আর ওখানে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, তো বাবরি মসজিদ তৈরি করা মানে মুসলিম কনসলিডেশন। তো মুসলিম কনসলিডেশন সরাসরি মুখ্যমন্ত্রী করতে পারছেন না, উনি দুর্গা অঙ্গন করছেন, জগন্নাথ করছেন, মহাকাল করছেন, আর হুমায়ুন কবিরের রায় করছেন। কিন্তু সবচেয়ে বড় বড় বিপদ কি জানেন তো? ঠিক 46-এর আগে যে পরিস্থিতি ছিল, এবার বাংলায় সেই পরিস্থিতি। মুসলিম আইডেন্টিটি পলিটিক্স তৃণমূলের এই তোষণ নীতির ফলে পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হলো। তৃণমূলের এক বিধায়ক, শিক্ষিত বিধায়ক, সরকারি স্তরে থাকা বিধায়ক, তিনি মুসলিম এমএলএদের নিয়ে মাঝে মধ্যেই বৈঠক করেন, এবং যে 40-42 জন মুসলিম বিধায়ক আছে সেখানে আগে 16 জন 17 জন নিয়ে শুরু হয়েছিল, সেই মিটিংগুলোতে আস্তে আস্তে 25-30 অব্দি সংখ্যা বাড়তে শুরু করেছে। এবং তারা এই দলের মধ্য থেকে মুসলিমদের জন্য কি চাই সেই দাবি তোলার পরিকল্পনা করছে, এবং দ্রুত দেখবেন আপনি ইলেকশনের আগে এরকম ঘটনা না ঘটে যায়। মানে নির্বাচনের আগে যে তৃণমূলের যে নির্বাচন ইস্তেহার হবে, তৃণমূলের মুসলিম বিধায়কদের সুপ্ত বাসনা হচ্ছে যে সামনের নির্বাচনে যদি জিততে হয় আমাদের মুসলিম উপমুখ্যমন্ত্রী দিতে হবে। এই যে আমরা দেখলাম যে রিসেন্টলি হুমায়ুন কবির কিছু বললেন, তিনি বিরোধী শক্তির সঙ্গে জোটের কথা বলছেন, যেমন সিপিএম রয়েছে, কংগ্রেস আছে, এমনকি এটাও বলেছেন যে বিজেপি আমাকে সমর্থন করলো, আমি সেটা খুব একটা প্রত্যাখ্যান করবো না। আপনাদের নামও এসছে, তো হুমায়ুন কবিরের এই ভূমিকাটা একটা ডুয়াল রোল নাকি? অনেকে বলছেন বিজেপির এই যে, বারবার আমি বলছি যে তৃণমূলের লিখে দেওয়া চিত্রনাট্য অনুযায়ী ওই অভিনেতাটি অভিনয় করছে, সেম স্ক্রিন প্লেতে কাজ করছে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি কেন, কোন যুক্তিতে হুমায়ুন কবিরের সহায়তা বা হুমায়ুন কবিরের সঙ্গে ট্যাকটিক্যাল, আপনি জোট বাদ দিন, ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্টে যাবে? হুমায়ুন কবির কত বড় নেতা, হুমায়ুন কবিরের কথায় কলকাতার মানুষ ভোট দেবে? হুমায়ুন কবিরের কথায় দক্ষিণ 24 পরগনার মানুষ ভোট দেবে? তো তার ফলে তৃণমূল কংগ্রেস গত 15 বছরে মুসলিমদের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই অসন্তোষটাকে ঢাকাচাপা দেওয়ার জন্য আরো বেশি বড় করে মুসলিম আইডেন্টিটি পলিটিক্সটাকে সামনে নিয়ে আসছে। এবং তৃণমূলের ভয় হচ্ছে যে কোনোভাবেই রাষ্ট্রবাদী মুসলমানেরা, কারণ জানবেন এবার সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ঠিক করেছে এবারে নির্বাচনে কি বিজেপি, বঙ্গ বিজেপির ক্ষেত্রে রাষ্ট্রবাদী মুসলমানদের বহু মানুষ তলায় তলায় আমাদের সঙ্গে যোগাযোগ করছে, এবং আপনারা এইটাই হচ্ছে তৃণমূলের আশঙ্কা, যে এই রাষ্ট্রবাদী মুসলমানদের ভোটটা যদি 2-3%, 4% বিজেপির ভোট বাক্সে চলে যায়, তাহলে সমূহ বিপদ। তাই এদেরকে মুসলিম আইডেন্টিটি পলিটিক্স দিয়ে এদেরকে মাতিয়ে রাখো। এবার কি বিজেপির তাহলে রাষ্ট্রবাদী মুসলিম যে মঞ্চটা আরো বাড়তে চলেছে? এবারে আমাদের মূল ভোট, কোর ভোট সনাতনী বাঙালির ভোট, এবং আমরা আমাদের 2024-এ আমরা 39% ভোট পেয়েছি। নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন, এবারের আমাদের ভোট, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রায় 50% আমরা ভোট পেতে চলেছি। কেন্দ্রীয় বাজেট দেখলাম, তবে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের পক্ষে বলা হচ্ছে যে স্পেশাল কিছুই রাজ্যের জন্য নেই। এটা কি রাজ্য বিজেপি ঠিক ভোটের আগে তো আপনি গুণে শেষ করতে পারবেন না, সেটব্যাক কি অনেকে বলছে, গুণে শেষ করতে পারবেন না পশ্চিমবঙ্গকে কি কি দিয়েছে।
আগে যুক্ত হয়েছিল যখন ইউপিএ আমলে, ডানকুনি অমৃতসর ফ্রেট করিডর। অমৃতসর কোথায়? উত্তর ভারতে। তাহলে ডানকুনি অমৃতসর ফ্রেট করিডর হলো, কিন্তু এই ফ্রেট করিডরটা বিহারের একটা ধানবাদ থেকে অমৃতসর পর্যন্ত, এই ডানকুনি পর্যন্ত করা গেল না, কারণ পশ্চিমবঙ্গ সরকার ইউপিএ আমলে, তার আমলে শুরু হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ফ্রেট করিডরের ঘোষণা হয়েছিল, কিন্তু ধানবাদ টু ডানকুনি ফ্রেট করিডরটা অসম্পূর্ণ থেকে গেল, কারণ উনি ল্যান্ড অ্যাকুইজিশন করলেন না। হলো, তার মানে পূর্ব থেকে উত্তরে সংযোগ ছিল। নির্মলাজি কালকে ঘোষণা করেছেন সুরাত টু ডানকুনি ফ্রেট করিডর, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম। আপনি ভেবে দেখুন, এই যদি কলকাতা হয়, কলকাতা থেকে উত্তর ছিল, এবার কলকাতা এই এখান থেকে একদম সুরাত, গুজরাট পর্যন্ত, একদম ওয়েস্টার্ন কোস্ট থেকে। কম কথা এটা? এটা কি কম কথা? চ্যালেঞ্জ হচ্ছে যে এই ফ্রেট করিডরটা সম্পূর্ণ করে দেবো, এটা কেন রাজ্য সরকারের কেউ বলছে না? কেন পরিবহন মন্ত্রী, কেন মুখ্যমন্ত্রী বলছেন না যে আমি খুশি এবং ফ্রেট ডানকুনি কেন বলছেন না? জমি কে নেবে? ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে কোনো জমি অধিগ্রহণ আইনই নেই। জমি কি করে নেওয়া হবে তার কোনো পলিসি নেই, কোনো ল্যান্ড পলিসি নেই। 15 বছর ধরে একটা সরকার চলছে যার কোনো ল্যান্ড পলিসি নেই। প্রতিটি জেলাতে, জেলা হসপিটালগুলোতে ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার। এখন সবে ধরুন নীলমণি পিজিতে একটা ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার আছে। আমরা যারা জনগণের মধ্যে কাজ করি, প্রচুর মানুষ আসে এই ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করিয়ে দেওয়ার জন্য। যদি জেলা স্তরে ভারত সরকার ভাবতে পারে, তো পশ্চিমবঙ্গের প্রায় 30টি স্বাস্থ্য জেলা, তো স্বাস্থ্য জেলাতে একটি করে ট্রমা কেয়ার সেন্টার হলে সেটা পশ্চিমবঙ্গ এখান থেকে বঞ্চিত হবে? পেয়েছে বাংলা, আপনি বলছেন। এখানে একটা বিষয় আসছে, রিসেন্টলি আমরা দেখলাম যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা আইপ্যাকের অভিযানে গেলেন। আজকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে আইপ্যাক নাকি কিছু ম্যানিপুলেট করেছে কাগজপত্র এসআইআর। এটা বিরোধী দলনেতার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি গেছিলেন, তিনি হাতে ফাইল নিয়েছিলেন, আমরা দেখেছিলাম। এগুলো তো বিজেপি সে অর্থে প্রচারে আনছে না কেন, বা আনলো না কেন, বা সেই অর্থে নির্বাচনী প্রচারে আনবেন কি এগুলো? দেখুন, কাটমানি, কয়লা চোর, গরু চোর, এই যে চোরের ন্যারেটিভস চলছিল পরপর, তার সর্বশেষ সংযোগ কি হয়েছে এর সঙ্গে? ফাইল চোর। তো বিজেপি যদি না এনে থাকে, তাহলে এই ফাইল চোর মানুষের মুখে মুখে ঘুরছে কি করে? কিন্তু আপনি যদি বলেন যে সিপিএম এটা প্রায় অভিযোগ করে যে তৃণমূল আর বিজেপি একটা সেটিং আছে, এটা প্রায় অভিযোগ করেন সিপিএম এর বিভিন্ন স্তরের নেতারা, বাম নেতারা মূলত। সেটিং কার সঙ্গে কার আছে সেটা সেলিম সাহেব হুমায়ুনের সঙ্গে মিটিং করে স্পষ্ট করে দিয়েছে। সেটিং আসলে কার সঙ্গে আছে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য সহ বেশ কিছু কেন্দ্রে এমন সিপিএম প্রার্থী দিয়ে দেওয়া, কলকাতা উত্তর দেওয়া, এবং সেখানে হিন্দু এলাকায় গিয়ে ভোট কেটে তৃণমূলকে জেতানোর যে সুব্যবস্থা করা হয়েছিল 24-এর নির্বাচনে, তো বোঝাই গেছে, মানুষ বুঝে গেছে যে সেটিং কার সঙ্গে আছে। আসল সেটিংটা হচ্ছে সিপিএম এবং তৃণমূলে। এবং আরো একটা সম্ভাবনার কথা বলছি, সেলিম সাহেবের সঙ্গে হুমায়ুনের কিন্তু ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হবে না। সামনের নির্বাচনে সিপিএম খাতা খোলার জন্য মমতা ব্যানার্জির আঁচলের তলায় যাবে, এটা দেখে রাখুন। এটাও 3 মাস আগে প্রেডিকশন। একটা বিষয় উঠে আসছে যে এটা রিসেন্টলি তৃণমূলের তরফে একাধিক নেতাও বলেছেন, ওদের অপরস্তরের নেতারাও বলেছেন, একদম আপনাকে সরাসরি টার্গেট রেখে চ্যালেঞ্জ করে বা আপনার সম্পর্কে বলেছে যে পাচারের অর্থ আপনিও প্রচুর এদিক ওদিক পৌঁছে দিয়েছেন। শুধু যাকে দেখে না, বলুন কোথায় পৌঁছে দিয়েছে? আপনি বিরোধী দলের হাতে পৌঁছে দিয়েছেন, একাধিক নাম তারা বলুন, আপনি বলুন না, উনি তো বলেছেন। আপনি সংকোচ বোধ করছেন না, এবার ব্যাপারে জায়গা হচ্ছে আপনি কেন সংকোচ বোধ করছেন? কেন সংকোচ বোধ করছেন? কারণ শরীর এবং মন আপনার এখনো সুস্থ আছে। বয়স হয়ে গেলে আমরা পরিবারের যারা জেঠিমা, কাকিমা, মাসিমা, পিসিমা থাকে, তাদের শরীর এবং একই সঙ্গে শরীরের সঙ্গে মনের সুস্থতা নিয়ে বিশেষ খেয়াল রাখি। আপনাকেও তো এটাকে এই অভিযোগে বিদ্ধ হতে হচ্ছে যে আপনার যে প্রপার্টি সেটাও ডিসপ্রপোর্শনাল। রাজনীতি করতে এসছি, রাজনীতি করতে এলে তো অভিযোগ এরা লাগাবেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যারা অভিযোগ করছে তাদের এত এত এজেন্সি, ছুঁয়ে দেখুক না আমায়, যদি আমার কিছু থাকে। আমার মনে হয় আপনার যে অভিযোগের যদি সামান্যতম যদি কোনো সত্যতা থাকতো, তাহলে আপনি আমার সঙ্গে, আমি এই পডকাস্টে এখানে আপনাদের স্টুডিওতে এসে বসতাম, আপনাকে বিশেষ অনুমতি নিয়ে তাও আমি যেতাম, জানি না সেটা
পারতেন কিনা কোনো জেলে বসে আমার সঙ্গে পডকাস্ট করতে হতো। পশ্চিমবঙ্গের যারা মানে রাজনৈতিক পরিস্থিতি, এবং আপনারাও তো নানাভাবে এই সরকারের হাতে নানাভাবে তার চাপ, তার লাঞ্ছনার শিকার। আমরা যারা বিরোধী রাজনীতি করছি তারা তো হবই স্যার, কিন্তু সামান্যতম যদি খুঁত এরা পেয়ে থাকে, কোথাও পেয়ে থাকে, এবং আজ নয় গত 5 বছর ধরে এই অগ্নি পরীক্ষা নানাভাবে আমি দিয়ে চলেছি, টাচও করতে পারেনি, কারণ কিচ্ছু করতে পারবে না। আমার কিচ্ছু নেই, কোথাও কিছু নেই, আমার যা আছে উপার্জিত এবং সঞ্চিত। যখন আপনাকে শেষ প্রশ্ন করবো এই পডকাস্ট এই ইন্টারভিউতে, সেটা আপনি নিজে একাধিকবার বললেন যে আপনি আপনি যথেষ্ট সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন, পরবর্তী সময় আপনি রাজনীতিতে পা রেখেছেন। সাংবাদিক হিসেবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে পেয়েছেন, এবং রাজনীতিতে পা দেওয়ার পরে আপনি শুভেন্দু অধিকারীকে অ্যাজ অপোজিশন লিডার পাচ্ছেন। আমার যে প্রশ্ন, যে তুল্যমূল্য বিচারে অ্যাজ অপোজিশন লিডার, বিরোধী নেতা হিসেবে আপনি কাকে এগিয়ে রাখবেন? দুই দেখেছেন কথা। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এখন সাংবাদিকের বিশ্লেষণ এখন আমার করা সাজে না, কিন্তু আপনি যখন প্রশ্ন করেছেন পডকাস্টের যা নেচার, টু গো অন ইনফর্মাল ওয়ে, সেটা দিয়ে আমি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় শুভেন্দু অধিকারী 100 গুণ এগিয়ে। কেন এই কথাটা বলছি? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই পরীক্ষাটাই কোনোদিন দেননি। উনি কোনোদিন বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন না, এবং আমরা ওনার বিরোধিতা বিধানসভায় কার মাধ্যমে পেয়েছি? পঙ্কজ ব্যানার্জি আর পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে। এই দলটা আপনারা জানেন যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাই তৃণমূল সিপিএম এর বিরোধিতা যখন করেছে, তখন বকলমাই পার্থ চ্যাটার্জি আর পঙ্কজ ব্যানার্জি করেছে। তার মানে মমতা ব্যানার্জি যা স্ক্রিপ্ট লিখে দিতেন সেই মতো ওরা অভিনয় করত। তাহলে এবার আপনাকে আমি পাল্টা প্রশ্ন করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বকলমা, পার্থ চট্টোপাধ্যায়, বিশেষ করে সিপিএম এর শেষ দিকে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা অ্যাজ বিরোধী দলনেতা আর শুভেন্দু অধিকারীর ভূমিকা অ্যাজ বিরোধী দলনেতা, আপনি 10-এ কাকে কত দেবেন? আপনি আমায় বলুন। না, এখানে বিষয় জায়গা হচ্ছে প্রেক্ষাপট যেহেতু ভিন্ন, আমি সেই ভিন্ন প্রেক্ষাপটেই তো করছি। বিরোধী দলনেতা হিসাবে মমতার সঙ্গে শুভেন্দুদার তুলনা চলে না, মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দুদার তুলনা চলে না। তার কারণ মমতা ব্যানার্জি বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেনই না কখনো। তুলনা যদি করতে হয় তাহলে পার্থ চ্যাটার্জি, পঙ্কজ ব্যানার্জির সঙ্গে করতে হবে, কারণ বিরোধী নেতৃত্ব ছিলেন। বিরোধী নেত্রী আর বিরোধী দলনেতা আলাদা বিষয়। হ্যাঁ, আমি তো অপোজিশন লিডার মানে গ্রস একটা ছবির উপর দাঁড়িয়ে বলছি, বিরোধী নেতা হিসেবে। আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করি, এই সরকারটা এলো কিসের আন্দোলনে? ভূমি আন্দোলন, জমি আন্দোলনে, সিঙ্গুর আর নন্দীগ্রাম। তো আমি ওই সময় নন্দীগ্রামে ছিলাম, ঠিক আছে না? মানে 2007-এর 14ই মার্চ আমার দেখা। হ্যাঁ, তো আমি অন্তত পক্ষে শুভেন্দু অধিকারী একটা আন্দোলনকে স্পিয়ারহেড করে নিয়ে গিয়ে কিভাবে জিততে হয় সেটা জানা। তখন তো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। তার ফলেতে কিন্তু শুভেন্দু অধিকারী কখনো চিত্রনাট্য অধিকারী ফ্যামিলি কাজ করতো না। আচ্ছা, সেজন্য বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী ফ্যামিলিকে পছন্দও করতেন না, আজও করেন না, তখনও করতেন না, কারণ লিখে দেওয়া স্ক্রিপ্টে ওরা চলতেন না। তার কাছে বরাবরই পছন্দ ছিল পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক টাইপের লোকেরা। তো যার ফলে বিরোধী নেতা হিসাবে মানুষ শুভেন্দু অধিকারীকে যখন এবারে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে নিয়ে যাবে, ধরুন শ্রমিক ভট্টাচার্য আছেন, দিলীপ ঘোষ আছেন, সুকান্ত দা আছেন, কিন্তু বিরোধী দলনেতা তো ছায়া মুখ্যমন্ত্রী, এটা তো আমরা ওইভাবেই দেখি। তো যখন সেদিকে এগিয়ে নিয়ে যাবে, যখন এদের আমাদের প্রতিনিধিদের মধ্যে থেকে, তখনই স্পষ্ট হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম বিরোধিতা, সেইটা করতে গিয়ে শেষে নিজে সিপিএম হয়ে যাওয়া, আর শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করে বিজেপির একজন কার্যকর্তা হয়ে বিজেপির ধারাতে বিরোধিতা করা, এই দুটোর মধ্যে মূলগত পার্থক্য আছে, এবং এই মূলগত পার্থক্য বেশ উপভোগ্য, রঙিন, কঠিন, এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে বিরল বটে। মানে মৌলিক পার্থক্য বলছেন? অবশ্যই, অবশ্যই। অবশ্যই। ঠিক, অনেক ধন্যবাদ।